স্বাগত দীপ্তর নিউজ আপডেটে আপনাদের সাথে আছে আমি তাওসিয়া ইসলাম। শ্রমিক অবরোধে প্রায় 2 ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বকেয়া বেতন ভাতার দাবিতে সকাল 8:30টার দিকে গাজীপুরের চক্রবর্তী এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে বেক্সিমকো টেক্সটাইলের শ্রমিক ও কারখানার কর্মকর্তারা। খবর পেয়ে সেনাবাহিনী, র্যাব ও বিজিবি সদস্যরা উপস্থিত হয়ে শ্রমিক ও কারখানার কর্তৃপক্ষের সাথে কথা বলে সমঝোতায় পৌঁছায়। 19 সেপ্টেম্বরের মধ্যে বকেয়া বেতন এবং 10 তারিখের মধ্যে প্রতি মাসের বেতন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আজ কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। আশ্বাস পেয়ে শ্রমিকরাও সড়ক অবরোধ তুলে নেয়। এদিকে আশুলিয়া শিল্পাঞ্চলে আজও বন্ধ রয়েছে 19টি পোশাক কারখানা। সকালে 2 কারখানার শ্রমিকদের ইট পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। নাটোরের গুরুদাসপুরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে ডাকাতরা। এ সময় নিহতের স্ত্রীকেও কুপিয়ে জখম করা হয়। ঘটনাস্থল থেকে মাসুদ, সুমন ও মনির নামে 3 জনকে আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, ছেলে প্রবাসে থাকায় বাড়িতে স্ত্রীকে নিয়ে বসবাস করেন হারেস আলী। ভোরে গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের চাপিলা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ডাকাতরা। তাদের উপস্থিতি টের পেয়ে বাধা দিতে গেলে বৃদ্ধ হারেস ও তার স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ডাকাত দল। ঘটনাস্থলে হারেস আলী মারা যান, তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের চিৎকারে স্থানীয়রা এসে 3 ডাকাতকে আটক করে পুলিশে দেয়। নার্স প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের অপসারণের দাবিতে বরগুনায় পতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বরগুনার নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও জেনারেল হাসপাতালের নার্সরা এ কর্মসূচি পালন করেন। সকাল 10টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালের সামনে থেকে মিছিল বের করে তারা। পরে প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে নার্সরা জানান, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালককে বদলি করা হয়েছে, কিন্তু অন্য দাবিগুলো এখনও মানা হয়নি। এ সময় সকল নন নার্সিং প্রশাসন ক্যাডারদের অপসারণ এবং নার্সদের পদায়ন নিশ্চিত করার দাবি জানান তারা। কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালানো যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার বিকেলে গাজীপুর জেলার শ্রীরামপুর থানার ট্যাংরাবাজার থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব 1-এর সদস্যরা। র্যাব জানায়, গত 6 আগস্ট দাঙ্গা হাঙ্গামা ও অগ্নিসংযোগ করে কাশিমপুর কারাগার থেকে অন্যান্য কারাবন্দীদের সাথে কামাল হোসেন পালিয়ে যায়। এ ঘটনার পর কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার লুৎফর রহমান একটি মামলা দায়ের করেন। এরপর র্যাব 1 বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ট্যাংরাবাজারে অভিযান চালানো হয়। গ্রেপ্তারের পর কামালকে কোনাবাড়ি থানায় হস্তান্তর করা হয়। গত কয়েকদিনের ভারী বৃষ্টি আর উজানের ঢলে নওগাঁর বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে। তবে সব নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। শতাধিক হেক্টর জমির আমন ধান তলিয়ে গেছে। কয়েকদিনের বৃষ্টিতে ধানের পাশাপাশি মরিচ, পটল ও বেগুন সহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী প্রবীর কুমার পাল জানিয়েছেন, গত কয়েকদিনের ভারী বর্ষণ আর উজানের ঢলে নদ নদীর পানি কিছুটা বেড়েছে। তবে নতুন করে বন্যার কোনো শঙ্কা নেই। বিশ্ব গণতন্ত্র দিবস উপলক্ষে আজ রাজধানী সহ দেশের সব বিভাগীয় শহরে গণসমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দুপুর 2:30টায় শুরু হবে গণসমাবেশ। এরই মধ্যে সেখানে নেতাকর্মীরা সমবেত হতে শুরু করেছেন। নয়াপল্টনে আছেন সহকর্মী সঞ্জিতা প্লাবনী। টেলিফোনে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। প্লাবনী, গণসমাবেশে বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, আর নয়াপল্টনের সার্বিক পরিস্থিতি এখন কেমন? নয়াপল্টনের পরিস্থিতি চলছে এই মুহূর্তে, 2 পাশের রাস্তা একেবারে বন্ধ হয়ে গিয়েছে। রাস্তা বন্ধ হয়েছে এবং আপনি হয়তো শুনতে পাচ্ছেন যে চারপাশে এত বেশি স্লোগান যে আসলে এখানে কথা শোনা বা কথা বলা আসলে দায় হয়ে পড়েছে। এবং যে বিষয়টি আমরা এখানে
দেখতে পাচ্ছি যে নেতা কর্মী শুধু ঢাকা ভেতরে নয়, ঢাকা মহানগরের উত্তর দক্ষিণ নয়, ঢাকার আশেপাশের বিভিন্ন এলাকা থেকেও, বিভিন্ন জেলা থেকেও কিন্তু আসলে নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা মনে করছেন যে তাদের এই যে সমাবেশটি গণতন্ত্র দিবস উপলক্ষে, আন্তর্জাতিক যে গণতন্ত্র দিবস, এই উপলক্ষে তারা একটি গণসমাবেশ করবে এবং তারা মনে করছেন যে তাদের যে যত সমাবেশ এ পর্যন্ত হয়েছে সবচেয়ে বেশি আসলে এই সমাবেশটিতে লোক সমাগম হবে বলে মনে করছেন তারা। আর নেতা কর্মীদের এখনো উপস্থিতি আমরা এখানে দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় পর্যায়ে, অর্থাৎ স্থায়ী কমিটির সদস্য বা কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যে এখানে সরাসরি থেকে উপস্থিত হওয়ার কথা, কিন্তু 2:30টার পর থেকে আসলে এই সমাবেশটির মূল আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা এখনো আসেনি। কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা হয়তো যখন আসবে তখন হয়তো আরো বেশি নেতাকর্মীদের উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করবো। এবং আমরা কিন্তু এখানে নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে তাদের যে উচ্ছ্বাস, তাদের নতুন দিনের যে তারা সবকিছু কিন্তু আমাদের সাথে আসলে বলছিলেন যে তারা এই সমাবেশ থেকে যাচ্ছেন যে তাদের যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন তিনি যুক্তরাজ্য থেকে আসলে ভার্চুয়ালি এই সমাবেশে যুক্ত হবেন এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে আসলে তার বক্তৃতা। সহকর্মী সঞ্জিতা প্লাবনী রাজধানীর নয়াপল্টন থেকে জানাচ্ছিলেন। দেশে বাইরের খবর। ভারতের দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আম আদমি পার্টির আতিশি মার্লেনা। মঙ্গলবার পার্টির নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির গণমাধ্যম জানায়, বিকেলে লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনার সাথে বৈঠকের পর অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগ করবেন। এরপরই দিল্লির মসনদে বসবেন আতিশি। প্রতিবেদনে বলা হয়, আম আদমি পার্টির বিধায়কদের বৈঠকে দলের নেতা দিলীপ পান্ডে নতুন মুখ্যমন্ত্রীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কেজরিওয়ালকে অনুরোধ জানান। পরে তিনি অতীশীর নাম প্রস্তাব করেন। এই প্রস্তাবে পার্টির সব বিধায়ক সমর্থন জানান। অতীশী বর্তমানে দিল্লি সরকারের শিক্ষা ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে আবারও জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক হয়। এরপর এ সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য কর্মকর্তা ও স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তাকেও সরিয়ে দেওয়া হয়েছে। বৈঠকে 30-35 জন জুনিয়র ডাক্তার উপস্থিত ছিলেন। প্রায় 5 ঘন্টা ধরে চলে বৈঠক। আজ আবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হওয়ার কথা। এছাড়া আজ CBI এ মামলায় তাদের প্রতিবেদন দেবে। গেল 9 আগস্ট আরজি কর হাসপাতালের এক ইন্টার্ন নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় কলকাতা ছাড়াও পুরো পশ্চিমবঙ্গে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। টাইফুন বেবিনকার আঘাতে ফিলিপিন্সের 6 জনের প্রাণ গেছে। এর আগে ঘন্টায় 151 কিলোমিটার গতিতে টাইফুন বেবিনকার আঘাতে লণ্ডভণ্ড হয় চীনের বাণিজ্যিক অঞ্চল সাংহাই। ঝড়ের প্রভাবে সাংহাইয়ের বেশ কয়েকটি বিমানবন্দরের ফ্লাইট চলাচল বাতিল করা হয়। বন্ধ রাখা হয় বেশ কিছু রেলওয়ে সেবাও। গত সপ্তাহে চীনের হাইনান প্রদেশে ক্যাটাগরি 4 মাত্রার সুপার টাইফুন ইয়াগি আঘাত হানে। এর আগে ইয়াগি ফিলিপিন্সে তাণ্ডব চালায়। চীন থেকে ঝড়টি ভিয়েতনাম ও মিয়ানমারে আঘাত হানে। এদিকে টানা ভারী বৃষ্টিতে মধ্য ইউরোপের জার্মানি, অস্ট্রিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও রোমানিয়ায় বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি হচ্ছে। বিভিন্ন দেশে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 17 জন। নিউজ আপডেটে এই ছিল এখনকার মতো। এরপর দীপ্ত সংবাদ দেখবেন বেলা 3টায়। এছাড়া অনলাইনে আরও নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।